বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারাবাহিক ক্লাসের প্রায় বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পূর্ণাঙ্গ একটি ফ্রি কোর্সের আয়োজনের আজকের ষষ্ঠ ক্লাস। এভাবে করে ষষ্ঠ ক্লাস যদি হয়, আমরা যদি রোডম্যাপটা পুরো দেখি, এরকম করে বাংলা ফার্স্ট পেপারের ক্লাস হবে প্রায় 26টা, সেকেন্ড পেপারের ক্লাস হবে প্রায় 33টা, এরকম পুরো ফ্রি লাইভের আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। আমাদের ক্লাস হচ্ছে শনি রবি বাংলা ফার্স্ট পেপার, সোম আর মঙ্গল হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, ঠিক রাত 8:30। তো সেই ক্লাসের আজকের হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। পূর্বে আমাদের ক্লাস গিয়েছে একটা গদ্য একটা পদ্য, অর্থাৎ বাঙালের নব্য লেখক প্রতিনিবেদন এবং ঋতুবর্ণন গত সপ্তাহে হয়েছে। এই সপ্তাহে হলো অপরিচিতা এবং হচ্ছে বিভীষণের মধ্যে মেঘনাদ। তাহলে তোমরা দেখি তো, গেস করে বলো তো, ঠিক সামনে শনিবার আর রবিবার দিন কোন কোন টপিকের ক্লাস হবে। যদি বুঝতে পারো তাহলে বলবা। এবার দেখি, বিভীষণের মধ্যে মেঘনাদ লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটাও অত্যন্ত জটিল এবং কঠিন একটি কবিতা, শব্দার্থের এবং সবকিছু মিলিয়ে। যাই হোক, কবি পরিচিতি, তার নাম হচ্ছে পেন পয়েন্ট। কি বলে, ছদ্মনাম ছিল টিমোথি পেন পয়েন্ট। এটা কারণ আছে, কারণ হচ্ছে এই তিনি কি বলে কলম দিয়ে লিখতেন, তো ওই জন্য নিজেকে কলমি বন্ধু হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। তারপর হচ্ছে মুক্তা জিজ্ঞেস করেছে কোন গ্রুপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ। হ্যাঁ, তারপর এখানে কে আসছে নতুন করে, সুমনা ইসলাম। সুমনা ইসলামকেও নামে আমার চিনতে পারতেছি না, তুমি আমার কোন সময়ের স্টুডেন্ট, কখনকার স্টুডেন্ট, নতুন কিনা বা কোন মাধ্যমে আসছো সেটা একটু জানাবা। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের জীবনী, এটা তোমরা সবাই জানো। আর আমরা জানি যে আমাদের এই ক্লাসটা কিন্তু বেসিক আলোচনা করার না, বেসিক হচ্ছে রেকর্ড, এটা জাস্ট এমসিকিউ সিকিউ সলভ করার জন্য। তারপর আজকে একটু বেসিক আলোচনা করব, কারণ এটা বেসিক না করে সিকিউ এমসিকিউ কটা কঠিন। তবে শুধু দরকারি বেসিকটুকু। সাহিত্যকর্মের মধ্যে কোনটা থেকে কত সালে বিসিএসে কোন সময় কোন প্রশ্ন আসছে সেগুলো কুলো আকারে দিয়ে দেওয়া আছে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোনগুলো বেশি একটা দরকার নেই। আচ্ছা, তারপর যদি তাকাই, উৎসটা একদম মোটা করে দেওয়া আছে, মেঘনাদ বধ কাব্য। আমাদের এই নোটের বা এই বইয়ের এটাই বৈশিষ্ট্য, পড়াগুলো যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু বোল্ড করে দেওয়া। এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, অক্ষরবৃত্ত ছন্দে রচিত বুঝিয়ে দেন ইমদাদুল ইসলাম। না, কবিতাটা পড়িয়ে বুঝিয়ে দেওয়া এটা আমাদের রেকর্ড ক্লাসে থাকবে, ঠিক আছে। আজকে আমি কিছুটা বুঝিয়ে দিব, পুরোটা বুঝিয়ে দিব না। আজকে এমসিকিউ সিকিউ মূলত সমাধান করব। আচ্ছা, কবিতাটার যদি বিষয়বস্তু বলি, বিষয়বস্তু হচ্ছে আমাদের লাইভের পার্থক্যটা এই জায়গাতেই হবে। একদম লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া যেটা, সেটা রেকর্ড আকারে থাকবে। লাইভে হচ্ছে তোমাদের প্র্যাকটিস ক্লাস। পাঠ পরিচিতি। আচ্ছা, পাঠ পরিচিতিটা যদি বলি, আচ্ছা পাঠ পরিচিতির সামনে আছে, আর এখানে বলতে হবে এরকম না। আসল ঘটনা পাঠ পরিচিতি এটাই তো, এটা ঘটনা কি, কোত্থেকে বলা হয়েছে, কেন বলা হয়েছে, সেটা অনেক সুন্দর করে দেওয়া আছে, আমি শুধু আগে দেখাইনি। আচ্ছা, কবিতার এই পাশে দেওয়া আছে শব্দার্থ, শুধু যেগুলো কঠিন কঠিন শব্দ সেগুলো লাল করে দেওয়া আছে, আর এই পাশে দেওয়া আছে কবিতার ব্যাখ্যা। অর্থাৎ তোমরা নোটটা পেলে নিজেই বুঝতে পারবা, খুব বেশি না। এখন যদি এটা পাও, এটা যদি পড়ো, নিয়ে যদি বুঝতে পারো, তাহলে ক্লাস করার কি দরকার। আসলে ক্লাস করা দরকার হচ্ছে এই জন্যই, তোমার এটা আলোচনা শুনলে মনে থাকবে বেশি, বুঝতে পারবা ভালো, এইটুকুই, ঠিক আছে। না তো তুমি এই ব্যাখ্যাগুলো পড়ে নিজে বুঝতে পারবা, ব্যাস বুঝতে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের মূল কবিতাটা গেল। এরপরে আসি আরেকটা সহজ জিনিস, সেটা হচ্ছে যেটা নাম দিছি খাস বাংলা। অর্থাৎ কবিতাটা অনেক কিটমিট করে কথা, স্যার। হ্যাঁ, ওকে, দেখো, বিভীষণ মেঘনাদ, এটা একটু আগে আলোচনা করেছি, যা পরিচিতি, উৎস, শিখন ফল। মূল বিষয়টা হচ্ছে চাচা আর ভাতিজার কথা, চাচা আর ভাতিজার মধ্যে আলাপ আলোচনা। আচ্ছা, সামনে আরো আলোচনা করব। এই তো এই কবিতাটা দেখো, কবিতাটা এই জায়গাটা আসলে মূল কঠিন জায়গা, আমরা সহজ জায়গায় যে এই যে দেখো সহজ জায়গায় চলে আসছি। কবিতাটা হচ্ছে মূলত এই যে এইভাবে, সেটা হচ্ছে ভাতিজা মেঘনাদ কিছু কথা বলে, তার উত্তরে চাচা একটু উত্তর দেয়, চাচার উত্তরে আবার ভাতিজা কতগুলা কথা বলে, তারপরে চাচা কি করে, ছোট্ট করে আবার একটা উত্তর দেয়, আবার কি করে ভাতিজা অনেক কথা চাচাকে শোনায় দেয়। এই হচ্ছে চাচা আর হচ্ছে ভাতিজার আলোচনা, ঠিক আছে। এই চাচাটাকে, ভাতিজাটাকে, এখন এই কবিতাটার এই পিডিএফটা তোমাদেরকে এই যে ওয়েবসাইট এখনো আছে, ফ্রি আকারে আছে, দেখতে পাবা। এটা দেখলে বুঝবা, এই জায়গায় মূলত দেখবে এই কবিতাটার সাথে বলছিলাম যে ডেন্টিস্টদের সাথে মনে হয় মাইকেল মধুসূদন একটা কন্ট্যাক্ট করেছিল যে আমি একটা কবিতা লিখবো, সবার দাঁতে সমস্যা হবে আর আপনাদের কাছে চলে আসবে, আপনারা সেই রোগীদের একটি পার্সেন্টেজ আমাদেরকেও দিবেন।
কারণ এই কবিতার শব্দার্থগুলো আসলে অনেক জটিল এবং দুর্বোধ্য। তো সেটাকে এইখানে সহজ করে লেখা হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণ পরে অরিন্দম দুঃখ ভরে বলল, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, আমি বুঝতে পারছি না কিভাবে লক্ষণ রাক্ষসপুরীতে প্রবেশ করলো। হায় তা উচিত কি তবে কাজ, হায় চাচা আপনার পক্ষে কি এটা উচিত কাজ হলো। তার মানে তুমি যদি এই লাইনে লাইনে পড়ো, তোমার আসলে আর কিছু তেমন বুঝার কিছু লাগবে না। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে একটু ইয়াটা দেখা যায়, এই লাইনগুলো আমি আলোচনা করব। আসল ঘটনাতে চলে যাই। মূলত ঘটনা প্রেক্ষাপটটা কি, কে কার সাথে কথা বলতেছে, কেন বলতেছে, আর এটাই মূলত হচ্ছে পাঠ পরিচিতি। দেখতে পাচ্ছ এই জিনিসটা? আচ্ছা, এই জিনিসটা দেখার আগে একটা কাজ করি, পুরো পিডিএফটা তোমাদের একটু দেখাই নি। তাহলে এরকম করে এখানে কার সাথে কিসের সম্পর্ক, কে কোথাতে যুদ্ধটা লাগলো, কোথাতে দ্বন্দ্বটা শুরু হলো, সব আলোচনা করব। এরপরে দেখো চরিত্র বিশ্লেষণ খুব সুন্দর করে ছবি সহ, কার কি গুণাবলী, কার কি উপাধি কবিতার মধ্যে বলা হয়েছে, সেটা কার দোষ কার গুণ, এবং এই চরিত্র সম্পর্কে যে পয়েন্টগুলো সেগুলো সারসংক্ষেপ এবং বড় করে দেওয়া আছে। বিশেষ করে সুন্দর, মানে বিশেষ করে চিত্র আকারেই দুই পাশেই যা যা বলা হয়েছে, যেমন লক্ষণকে চন্ডাল, তস্কর, ক্ষুদ্রমতি, সুর, বনবাসী, কবিতার মধ্যে যা বলা হয়েছে, বাস্তবে সে অনেক কিছু হতে পারে, কিন্তু কবিতা যা বলা হয়েছে তাই রাখা হয়েছে। তারপর রাবণ হচ্ছে রাম। তার মানে এই কবিতার মধ্যে মোট 5টা চরিত্র আমরা দেখি। তো 5টা চরিত্রের মধ্যে আসল চরিত্র কিন্তু দুইটাই, কথা দুইজনই বলে, কথা বলে দুইজন, উপস্থিত থাকে একজন। সেটা কে কথা বলে, কে কে? দুইজন। এই যে দুইজন কথা বলে, কে কে? মেঘনাদ আর বিভীষণ মূলত তর্কাতর্কি করে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা সংলাপ করে। সেই সময় উপস্থিত থাকে হচ্ছে এই লক্ষণ। তার মানে লক্ষণকে সামনে রেখে মেঘনাদ বিভীষণের কাছে অভিযোগ করে যে আপনি লক্ষণকে কেন আমাদের আমাদের এই ঘরের মধ্যে, আমাদের রাজপ্রাসাদে নিয়ে এসেছেন। এটা হলো কথা। এই আলোচনা কবিতার প্রেক্ষাপটে আলোচনা উঠেই যায় রাম এবং রাবণ সম্পর্কে, রামকে রাবণকে, এইটা আমরা বুঝবো, এটা আমরা দেখবো। আচ্ছা, আরেকটা হচ্ছে সাহিত্যিক হচ্ছে ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ। এই কবিতার মধ্যে ব্যাকরণের যে অংশগুলো আছে, উচ্চারণ, বানান, পদ প্রকৃতি, সন্ধি, সমাস, এগুলো দেওয়া হয়েছে। এরপরে বহু নির্বাচনী যেমন তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যেরকম অ্যাডমিশনের যে বহু নির্বাচনী, সেগুলো আছে। আচ্ছা, অ্যাডমিশনের পরে তারপরে কি সৃজনশীল, এমসিকিউ, এবং লাস্ট হচ্ছে একটা মডেল টেস্ট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পিডিএফটা দেখলাম, এখন আলোচনাটা করব এই জায়গা থেকে। এই যে জায়গা থেকে এই অংশের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা, আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। বুঝাইতে প্রশ্ন করতে পারো, তাহলে বুঝতে পারবো যে আসলে তোমাদের কোন জায়গায় প্রবলেমটা আছে। আমরা বিষয়টাকে দুই ভাগে ভাগ করি। হ্যাঁ, এই পুরো বিষয়টাকে দুই ভাগে ভাগ করো। অর্থাৎ হিন্দুদের মধ্যে বা যে কোনো জায়গায় ভালো আর খারাপ যেমন আছে, এখানে তুমি দুইটা ভাগে ভাগ করো। একটা হচ্ছে দেবতা, আর একটা হচ্ছে অসুর কিংবা রাক্ষস কিংবা খারাপ ব্যক্তিত্বরা। ঠিক আছে, তাহলে দেবতারা কারা? দেবতাদের মধ্যে তোমরা চিনো, রামকে চিনো, এই সে রাম। আর তোমরা রাক্ষস কিংবা অসুরদের মধ্যে কাকে চিনো? তোমরা অসুরদের মধ্যে রাবণকে চিনো, চিনো না? এই দুটো নাম কিন্তু শুনছো। আর কিছু হোক না হোক, এই দেবতার মধ্যে রাম আর আমরা হিন্দু ধর্মাবলম্বী না হলেও এই দুটো নাম কিন্তু আমরা সবাই জানি, ঠিক না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই রাম আর রাবণের কাহিনী, কিন্তু কবিতার মধ্যে আছে হচ্ছে এই কথা কোথায়, এই এই যে বিভীষণ আর হচ্ছে মেঘনাদ। তাহলে মাঝখান দিয়ে লক্ষণ কেন আসলো, সীতার কি হয়েছিল, সৌমিত্রা বলতে কি বুঝিয়েছে, সেটা আমরা দেখব। তাহলে আবার একটু শুরু থেকে দেখি। দশরথ নামের একজন দেবতা, যার হচ্ছে 3টা বিয়ে করছিল, 3 বিয়ে, কৌশল্যা, কৈকেয়ী আর হচ্ছে সুমিত্রা। আচ্ছা, কৌশল্যা আর কৈকেয়ী তোমার এটা জানার কোনো প্রয়োজন নাই, এই দুইটা নাম মনে রাখতে হবে না। তোমাকে সুমিত্রা 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 এই নামটা মনে রাখতে হবে। ওকে, দশরথ মনে না রাখতে চলবে, সুমিত্রা নামটা মনে রাখতে হবে, কারণ সুমিত্রার ঘরে জন্ম নেয় হচ্ছে লক্ষণ। আর একটা নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাবণ। ঠিক আছে, এবং রাবণের স্ত্রী হচ্ছে সীতা। তাহলে দেবতাদের কাহিনী আমি বুঝতে পারলাম, সম্পর্কটা চিনতে পারছো কে কার কি লাগে? প্রশ্ন থাকলে অবশ্যই করবা। সম্পর্কটা বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ দশরথের স্ত্রীদের গর্ভে কে কি হয়েছিল? কৌশল্যার গর্ভে রাম হয়, তারপর হচ্ছে এখানে ভরত যে হয়, এটা আমাদের জানা দরকার। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক আছে, দেখেছি।
আর হচ্ছে সাউন্ড হচ্ছে না, এই যে এখন হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, ওকে, তাহলে শুরু করে দিই। আচ্ছা, দেখো বৃহস্পতি মেঘনাদ এই আলোচনাগুলো করেছি আগে। আমরা মূলত একেবারে সরাসরি চলে যাই, যেটা দেখলে যেটা বুঝলে আমরা আগে বুঝতে পারবো ঘটনাটা কি। ঘটনাটা কি এটা না বুঝার কারণে যে সমস্যাটা হয়, বারবার করে যখন লাইনটা পড়তে যখন বুঝি না কে কারে কি বলতেছে, কেন বলতেছে, কিসের জন্য বলতেছে, ও ওর কি লাগে তার কি লাগে, এই সমস্যাটা হয়। এইটার জন্য আমরা আগে বেসিকটা ক্লিয়ার করে নিব। তো বেসিক ক্লিয়ারের জন্য আমরা সুন্দর একটি বিষয় রেখেছি, কয়েকটা জিনিসই রেখেছি। একটা হচ্ছে চিত্র ভিত্তিক বিশ্লেষণ, আর একটা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বা চরিত্র ভিত্তিক বিশ্লেষণ। তো আমরা আগে সম্পর্কগুলো দেখব, কার সাথে কি সম্পর্ক। এখন মনে করো সম্পর্ক দেখতে গেলে এখানে দুইটা পার্টে মানে ভাগ করব, যে পুরো ঘটনাটা দুইটা মানে হিন্দুদের দুইটা বৃহৎ অংশের মধ্যে আলাদা। একটা হচ্ছে আমাদের যেমন মনে করো নবী এবং হচ্ছে ফেরাউন, মুসা আলাহিসাল্লাম, ফেরাউন, এরকম আমাদের কি মানে পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি, ভালো শক্তি খারাপ শক্তি। তো হিন্দুদের মধ্যে এরকম দেবতা এবং হচ্ছে অসুর, এই দুইটা শক্তির মধ্যেই একটি কাহিনী এবং একটি ঘটনা। কিন্তু কবিতাটা হইতেছে এই পক্ষটাকে ভালো করে দেখাইছে। এটাই হচ্ছে এই জিনিসটা লেখার পরে মাইকেল মধুসূদন দত্ত হিন্দুদের কাছে একটু কিল খাইছিলেন, তোর কোনো আর কাজ নাই গা, তুই দেবতাদেরকে খারাপ দেখায়া, লক্ষণকে খারাপ দেখায়া তুই অসুরদেরকে মেঘনাথকে এত বড় করে দেখাইলি। হ্যাঁ, তবে এখানে লক্ষণ কিছুটা খারাপ অবশ্যই করেছিল, তবে মানে এই জিনিসটাই। আচ্ছা, এবার আমরা জিনিসটা দেখি। দেখো দশরথ একজন ব্যক্তি বা দেখি না দেবতা, তার সে 3টা বিয়ে করছে। তো 3 বিয়ে, দেখো তার 3 বিয়ের মধ্যে এই 2জন স্ত্রীর নাম তোমার জানা দরকার নেই, তোমার সুমিত্রা নামটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো, তো এর মধ্যে তার একটা পুত্র নাম হচ্ছে রাম, তার কোনো এক স্ত্রীর পুত্র কি রাম। এই রামই হচ্ছে কি হিন্দুদের মধ্যে সবচেয়ে বড় দেবতা, তোমরা চিনো, জয় শ্রীরাম বলে কিংবা হচ্ছে রাম বলে। আচ্ছা, এরপর হচ্ছে ভরত, এই নামটা তোমার জানা দরকার নেই। হ্যাঁ, এরপর সুমিত্রা ঘরে আরেকটা সন্তান হয় লক্ষণ। তাহলে এবার শত্রুঘ্ন, এটা জানা দরকার নেই, তুমি রাম আর লক্ষণ, রাম আর লক্ষণ এই দুটা নাম জানবা। তাহলে এবার বলো রাম লক্ষণ তাহলে কি লাগে? রাম লক্ষণ দুইজনই ভাই লাগে। ঠিক আছে, দুইজন কি ভাই। কেমন ভাই? নিশ্চয় সৎ ভাই, এক মায়ের পেটে নিশ্চয় জন্ম নেয় নাই, ঠিক না? 2 ভাই। ওকে, আচ্ছা, এরপরে থাকো এরপর আসো, এই রামের স্ত্রী হচ্ছে সীতা। ঘটনা হয়েছে এই সীতাকে উঠাই নিয়ে গেছিল হচ্ছে রাবণ। এবার রাবণকে চিনো, রাবণ হচ্ছে অসুর বা রাক্ষস, এই যে যে এলাকা এদের হেড। দেবতাদের প্রধান যেরকম রাম, আর অসুরদের প্রধান কিংবা খারাপদের প্রধান চরিত্র হিসেবে তোমরা কিন্তু রাবণকে চিনো। তাহলে এই রাবণের মার নাম হচ্ছে নিকষা। তার নিকষার ঘরে 3 জন সন্তান জন্ম নিছে, একজন নাম রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এই 3টা নাম তোমরা জানতে হবে। তার নিকষা 3 সন্তানের নাম কি? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। আচ্ছা, এবার হচ্ছে রাবণের হচ্ছে 2টা সন্তান, একটা নাম হচ্ছে বীরবাহু, একটা নাম মেঘনাদ। এই বীরবাহুর নাম তোমার না জানলেও চলবে, তোমার তাহলে মেঘনাদের নাম জানতে হবে। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো। এবার দেখো তো, যদি রাবণের 2 সন্তান, একটা সন্তান মেঘনাদ হয়, আর নিকষা 3 সন্তানের একটা নাম যদি বিভীষণ হয়, তাহলে বিভীষণ রাবণের মেঘনাদের কি লাগে? দেখো তো কি লাগে? কি লাগে? চাচা লাগে, তাই না? কারণ এটা যদি বাবা হয়, বাবার যে ভাইয়েরা আছে সবাই তার কি লাগবে? চাচা লাগবে। কুম্ভকর্ণ মেজু চাচা, বিভীষণ ছোট চাচা, অর্থাৎ মেঘনাদের চাচা হয়। ওকে, যেটাকে কবিতায় বলা হয়েছে তাত, তাত মানেও চাচা, কবিতায় বলা হয়েছে পিতব্য, পিতব্য মানেও চাচা। এখন সম্পর্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কাহিনীটা বলি। কাহিনী হইতেছে রামের স্ত্রী এই সীতাকে নিয়ে গেছে হচ্ছে রাবণ, উঠাই নিয়ে গেছে। কই নিয়ে গেছে? লঙ্কাপুরীতে, এখন বর্তমান যেটা শ্রীলঙ্কা। ঠিক আছে, তো সেই সময় তো লঙ্কাপুরী কিংবা রাক্ষসপুরী। তাহলে এই সীতাকে উঠাই নিয়ে গেছে কে? রাবণ। উঠাই নিয়ে গেলে কি হয়েছে? মারামারি হয়েছে, কিলাকিলি হয়েছে। রাবণ রাম রাবণকে কি করছে? এই জন্য মেরে ফেলছে কিংবা যুদ্ধ করছে। এই রাবণ প্রতিহত করার পরে রাবণ তার
সন্তান বীরবাহু হত্যা মারা যাওয়ার পরে সেনাপতি বানায় দেয়া হচ্ছে মেঘনাদকে। ঠিক আছে, তো সেই সময় এবং মেঘনাদও এই যে যে অপকর্ম করছে, ভাবিকে উঠাই নিয়ে গেছে, লক্ষণ কি বসে থাকবে? ভাইয়ের বউরে উঠাই নিয়ে গেছে, সীতারে উঠাই নিয়ে গেছে, লক্ষণ তো বসে থাকবে না। লক্ষণ তাই এই লঙ্কাপুরীতে আসার চেষ্টা করে। এখন যত বড় দেবতাই হোক, সে তো আরেকজনের রাজ্যে প্রবেশ করতে পারে না, অনেক কঠিন কাজ যত কিছু হোক, কারণ এটা তো রাবণদের এলাকা, রাক্ষসপুরী, এইখানে তাদের কর্তৃত্ব চলবে। এখানে তো লক্ষণ আসলেই মারা যাবে বা মারা পড়বে। এই জন্য লক্ষণ একটা কাজ করে, সে হচ্ছে এই যে রাবণের আরেক ভাই বিভীষণ, ওকে হাত করে, ওকে হাত করে তারপর হচ্ছে লঙ্কাপুরীতে প্রবেশ করে। এটা নিয়েই মেঘনাদ চাচাকে ভৎসনা করতেছে যে চাচা, আপনি আমাদের নিজেদের লোক হইয়া ওই পারের লোককে আমাদের রাক্ষসপুরীতে নিয়ে আসেন। চাচা, আপনার কি লজ্জা শরম নাই? চাচা, আপনার কি দেশত্ববোধ নাই? আপনার মধ্যে দেশপ্রেম নাই? আমার দেশের ক্ষতি করতেছেন। এখন বিভীষণের যে উত্তরটা, বিভীষণ বলতে চাচ্ছে, ভাই তোমরা খারাপ, আমি কি করেছি, লক্ষণের কাছে ভালো হয়ে গেছি, রাম লক্ষণের কাছে গিয়ে দেবতাদের সংস্পর্শে আমি ভালো হয়ে গেছি, আমি বাবা তোমাদের খারাপদের সাথে থাকতে পারবো না। এই জন্য আমি লক্ষণকে দেখা দিছি তোমাদের রাক্ষসপুরীতে আসতে, তোমাদের পাপ মোচন করতে। ঠিক আছে, এখন শাসলি করা পাপ করছিল, হ্যাঁ, এই মেঘনাদ রাবণ যারাই বলো ওরা সবাই পাপী। কিন্তু এই কবিতার মধ্যে দেখানো হয়েছে যে একেবারে লক্ষণই সবচেয়ে খারাপ, রামরাই সবচেয়ে খারাপ, এটা দেখানো হয়েছে। আসলে এটা মাইকেল মধুসূদনের দোষ না। এই যে তোমরা কবিতাটা দেখতেছো, এই কবিতাটা হচ্ছে মেঘনাদের চোখ দিয়ে তোমরা দেখতেছো, বুঝতেছো? অর্থাৎ মেঘনাদের দৃষ্টিকোণ থেকে যে আমি তো ভালো, আমার তো সব ঠিক আছে, লক্ষণ চুপি চুপি আমার চাচারে হাত করে বেইমানি করে তারপর আমার এখানে ঢুকছে, সুতরাং তারা খারাপ কাজ করেছে, এখন আমি যুদ্ধ করব, অস্ত্র করব। কিন্তু এখানে লক্ষণ একটা খারাপ কাজ করে, আসলেই তার উচিত ছিল মেঘনার সাথে লড়াই করে তারপরে যুদ্ধে জয়লাভ করা, কিন্তু সেটা না করে চুরির আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। ঠিক আছে, এই কাজটাও খারাপ হয়েছে। তাহলে আমরা কি পুরো ঘটনা বুঝতে পারলাম, কি নিয়ে কাকে নিয়ে কি কথা বলতেছে? এবার একটু সার সংক্ষেপে দেখব। প্রথমে দেখো মেঘনাদ কি বলে, এতক্ষণ অরিন্দম কইলা বিষাদে জানিল কেমন আসি লক্ষণ পশিল। মেঘনাদ বলতেছে, ও এতক্ষণ আমি বুঝতে পারছি লক্ষণ কিভাবে এখানে আসছে। ধরো দাঁড়ায় ছিল, সে এরকম পূজা করতেছিল, ধরো এরকম লক্ষণই এরকম পিছন দিকে ঘুরে পূজা করতেছিল, না সরি মেঘনাদ পূজা করতেছিল, এমন সময় পিছু একটু শব্দ শব্দ হলে সে ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় দেখে সামনে হঠাৎ করে লক্ষণ। তাহলে মাথা আর তো আকাশ ভেঙে পড়ে, কিরে লক্ষণ এখানে, একটু পিছিয়ে তাকা দেয় কি ওখানে তার চাচা বিভীষণ। তখন বলে, ও এবার বুঝলাম লক্ষণ কিভাবে এখানে এসে পশিল, লক্ষণ এভাবে কি এখানে প্রবেশ করলো আমাদের রক্ষপুরে, এবার আমি বুঝতে পারছি। তখন বলছে, চাচা হায়, ও তার চাচা আপনি কি কাজ উচিত হয়েছে? এখন এই কথা বইলা চাচার ইচ্ছা মতন বাটানি দিতেছে। আমরা অনেক সময় মনে করে, দেখো না মা তোমার কি করে, অনেক সময় বুঝাই দেয় না, এই তুই ক্লাস 5 থেকে বৃত্তি পাইছস, তোর ক্লাসে তোর এইটা তোর রেজাল্ট ভালো, তুই হচ্ছে এরকম গোলের পাইতি, তোর এখন রেজাল্ট গেল কই, তোর এখন পড়তে মনে চায় না, অনেক শাসায় না। তো বিভীষণও সরি মেঘনা তো চাচাকে উস্কা দিতেছে, মনে করে দিতেছে, চাচা আপনি কে দেখেন, আপনার মা নিকোষা, তার সতীত্বের ব্যাপারে এই লঙ্কাপুরীতে সবাই জানে, আপনার ভাই রক্ষশ্রেষ্ঠ মানে কি ওই যে রাবণ, আপনার ভাই হচ্ছে রক্ষশ্রেষ্ঠ মানে এই এলাকার সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপরে হচ্ছে শুলিসম মুনিপ ওই শিবের মতন, এরপর হচ্ছে এরকম এত এত গুণের অধিকারী আপনি লোক, এমন একটা বুঝমান লোক, আপনি এরকম একটা কাপুরুষের মতন কাজ করলেন, মির্জাফরের মতন। বইলা কি বলতে দেখছো? আচ্ছা, চন্ডালে বর্ষাবাণী রাজার আলোলে, এই লক্ষণের মতন একটা চন্ডালে আপনি নিয়ে আসছেন এখানে। দেখো এখানে সিস্টেম রইতেছে, তো মা দেখবা কি করে, বকাবকি করে হচ্ছে তোমারে, না সরি, তোমার যদি মানে ধরো তুমি যদি বড় হও তা তোমাকে বকবে, বা ছোট থাকলে দেখবা মানে একটাকে বকে আরেকটারে বুঝায়, তখন দেখবে একটা ঢোক গিলতেছে। ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়। অর্থাৎ সবাইটা বকে না, আরেকজনের বকা দেখে তুমি বুঝতে পারতেছো যে আলটিমেটলি তোমাকে ইঙ্গিত করতেছে। এবং দেখবা ধরো ছোটটারে সবকিছু বলার পরে বলবে কি, ওটার আর কি বলবো, মানে বড়টার কি আর বলবো, এরকম করে সে মনে করো সবাই বলে ফেলে। এবং বলতেছে
কিন্তু নাহিগঞ্জি তোমা গুরুজন তুমি। দেখো এতগুলা গালাগালি দেওয়া শেষ করে কি বলতেছে, কিন্তু আমি তোমাকে ভৎসনা করবো না, কারণ তুমি তো গুরুজন। ঠিক আছে, মিলছে এবার? এই হচ্ছে এই যে মায়ামিন বলে না, সব কিছু বলাটলা শেষ, এটা সেটা বলার পর কি বলে যে থাক তোরে কিচ্ছু আমি বলবো না, তোর বাপ আজকে আসুক, যা বলো তোর বাপে বলবে। এখন 3 ঘন্টা দেখে এখন কি বলতেছিল। ঠিক আছে, রেজাল্ট খারাপ হওয়ার পরে এই যে এরকমই বিভীষণ মেঘনাথ, এই যে মেঘনাথ বিভীষণকে অনেক কথা বলার পর নাইগঞ্জি তোমা, তুমি তো চাচা, তুমি তো গুরুজন, তোমার আমি কি বলবো। কিন্তু যা কিছু বলার কিন্তু হয়ে গেছে, যে তুমি এমন নিচু কাজ কিভাবে করছো। আচ্ছা, আর এইগুলা বলতে বলতে সে কিন্তু পাশ দিয়ে লক্ষণে খোঁচাইতেছে যে ওর মতন ছোট লোক, ওর মতন দুর্বল, ওর মতন কাপুরুষ, কিন্তু বলতেছে কাকে, কার দিকে তাকায়, চাচার দিকে তাকায়। তোমরা এই কাজটা অনেক সময় করো না, যে আরেকজনের থার্ড পার্সন কি ইচ্ছা করে ওরা শোনায় শোনায় বলো। ঠিক আছে, উদ্দেশ্য কি, ওকে বলা, কিন্তু তাকায় রাখছে আরেকজনের দিকে। চন্ডাল মানে কি, চন্ডাল মানে হচ্ছে চারাল, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে খারাপ জাত, অনেকে মুচির জাত। আমরা গালাগালি করার সময় নিশ্চয় সবচেয়ে খারাপ পারি তো দিই, তো চন্ডালি বলছে। এরপর বিভীষণ উত্তর দেয় যে বাইস্তা, বিথায় সাধনা তোমার, বুঝছি তুমি আমার একটু, তুমি তার মরে যাবে, এই জন্য কি করতেছো, আমারে ফুসলা দিতেছো তোমার পক্ষে হওয়ার জন্য। না ভাইস্তা, আমি কি হয়ে গেছি, তুমি তো বুদ্ধিমান, আমি হচ্ছে কি রাঘবদের দাস হয়ে গেছি, আমি ওই রাম আর লক্ষণদের দাস, সুতরাং তারা তাদের অনুরোধ রক্ষার জন্য আমি যা ইচ্ছা তাই করব, তোমাকে হত্যা করতে পারি, কিংবা লঙ্কাপুরীকে তাদেরকে হস্তান্তর করে দিতে পারি। এরপরে এই কথা শোনার পরে মেঘনাথ অবশ্য খেপে গেছে। এই যে পুরো কবিতাটা হচ্ছে এই যে মেঘনাথের কথা। মেঘনাথ এখানে অনেক কথা বলছে, কি বলছে, উত্তরিলা কাতরে রাবণী হেপিতব্য, আপনার কথা শুনে আমার ইচ্ছে মরিবারে, আমার মরে যেতে ইচ্ছা করতেছে, আপনি রাঘবের দাস, আপনি নিজের দাস বলতেছেন। আচ্ছা, আপনি নিজেকে দেখছেন, এই কথা বইলা সে অনেকগুলো উদাহরণ দেয়, চাঁদের সাথে উদাহরণ দেয়, তারপরে হচ্ছে এই কি বলা যায় রাজহাঁসের সাথে উদাহরণ দেয়, দেয় হচ্ছে সিংহের সাথে, কোথায় সিংহ কই, সিংহ, হ্যাঁ মৃগেন্দ্র কেশরী, এরকম অনেকের সাথে উদাহরণ দিয়ে চাচাকে বুঝায় যে চাচা আপনি চাঁদের মতন, আপনি ওই ইয়াদের মতন, ওই লক্ষণদের মতন তাদের ধুলাইকে কেন গড়াগড়ি খাচ্ছেন, চাচা আপনি রাজহাঁস, আপনি ওদের মতন ওইরকম এই কাদার মধ্যে কেন গেছেন, চাচা আপনি হচ্ছেন সিংহ, ওই শিয়ালদের সাথে আপনি কেন বন্ধুত্ব করছেন। বুঝছো, অনেক উদাহরণ দিয়েই অনেক নাজেহাল করে। এবার বলে ঠিক আছে চাচা, গেছেন তো গেছেন, ভালো হয়েছে, কিন্তু এখন আমার রাস্তা ছাড়েন, আমি অস্ত্রাগারে গিয়ে অস্ত্র এনে ওকে কি করব, কতল করব। সারোয়দার আসিব ফিরা দেখবি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সমিত্রী কুমতি, অর্থাৎ সমিত্রীর পুত্রে আজকে আমি দেখা নিব। ওকে, হ্যাঁ, এরপরে দেখো যাক, এরপরে এবার বিভীষণ বলে আসল কাহিনী, যে ভাইস্তা বুঝতে পারছি যে তুমি আমাকে অনেক পচানোর লজ্জা দেওয়ার চেষ্টা করতেছো। সে কিন্তু লজ্জিত হয়, মহামন্ত্র বলে যথা নম্রশীল ফণি, সাপ যেরকম মাথা নত করে ফেলে, হ্যাঁ দেখো না সাপ তো কি মশা সোল তুলে, কিন্তু আস্তে করে মাথা নিচু করে ফেলে। এই বিভীষণের এত কথা শুই না, সরি মেঘনাথ এত কথা শুই না, বিভীষণের মধ্যে কি হয়েছে, এরকম অবস্থাটাই হয়েছে। তো সে বলে মলিন বদন লাজে উত্তরিলার অথি রাবণ অনুষ, লক্ষ্মী রাবণ আত্ম যে নাই দোষী আমি বৎস বিতা বৎস মরে। বাবা মানে বাচ্চা, তুমি আমার শুধু শুধু ভর্সনা করতেছো, লাভ নাই, কারণ আমি কি হয়ে গেছি, নিজ কর্মদোষে হায় মজাইলে কনক লঙ্কা রাজা মজিলা আপনি। আরে তোমরা পাপ করতে করতে এই লঙ্কাপুরে ভৈরা ফেলছো, তোমাদের পাপের জন্য যে বন্যা আসবে, তোমরা ধ্বংস, আমি কেন ধ্বংস হতে যাব, আমি জন্য আগে কি হয়ে গেছি, সরে গেছি। এরপরে মেঘনাথ রুশিলা বাসবতাস, মেঘনাথ খুব রাগ করে এবং রাগ করে বলে যে চাচা আপনি জাতিত্ব ভাতিত্ব এগুলো সবকিছু জলাঞ্জি দিলেন, আপনি স্যার নিকুম্বিলা মানে কি, নিকুম্বিলা কোনো মানে নাই, নিকুম্বিলা একটা জায়গার নাম, যজ্ঞাগার অর্থাৎ যে পূজার মণ্ডপটা, সেই মণ্ডপের নাম হচ্ছে নিকুম্বিলা। এবার কি বুঝতে পেরেছ? হ্যাঁ, এরকম কোন প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, তো বলতেছে চাচা আপনি আমরা এতদিন ধর্ম শুনাইতেছেন, আমরা পাপে পড়ে গেছি, আপনি কোন ধর্মটা মানলেন, আপনি কোন ধর্মে পেয়েছেন যে নিজের ভাই ভাতিজা আত্মীয় স্বজন প্রতিবেশী দেশি এদেরকে বাদ দিয়ে অন্য কারো চামচামি বা গোলামি করতে, এটা আপনাকে কে বলছে? তো সেটাই উল্লেখ করে জলাঞ্জলি শাস্তে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা। আচ্ছা ওকে, তাহলে আমরা মূল বুঝতে পারলাম। এবার চৈত্র সম্পর্কে হালকা একটু দেখবো। চৈত্র সম্পর্ক হচ্ছে মেঘনাথ, মেঘনাথ যদি গুণাবলী বলি,
সে দেশপ্রেমিক, এটা বলা যেতে পারে। এরপর হচ্ছে শৌর্য, বীরত্ব, আত্মসম্মানবোধ, মর্যাদা, সংযম, এগুলো সব তার ছিল উপাধি। কবিতার মধ্যে তাকে অনেকগুলো নাম বলা হয়েছে, সেগুলো একটু বলবো। অরিন্দম। অরিন্দম কেন বলা হয়েছে? অরিন্দম মানে হচ্ছে অরিকে দমন করেন যিনি। এখন বিভীষণ কাকে দমন করছে? অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। এর একটা উদাহরণ দিতে পারবা? পারবা না বোধ হয়, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। অরি মানে শত্রু, এটা তোমরা নিজেরাও জানো, অনেক জায়গায় শুনছো। কোথায় জানো? মশারি। কোথায় শুনছো? মশারি। শাশুড়ি না, মশারি। শাশুড়ি এক ধরনের শত্রু, আচ্ছা ঠিক আছে, ওটা আরেক জিনিস। এবং দেখো তাহলে কি মশারি, তাহলে মশা প্লাস অরি, অরি মানে মশাদের শত্রু যেটা, এরকম। তাহলে অরি মানে শত্রু, আর দম মানে দমন করা। তাহলে অরিন্দম মানে হচ্ছে এই অরিকে দমন করেন যিনি, অর্থাৎ মেঘনাদ শত্রুদেরকে দমন করতে। এবার আসো বাসব বিজয়ী। সে বাসব যেটা এলাকা আছে সে এলাকায় সে জয়লাভ করছে। বাসব ত্রাস, অর্থাৎ সে এলাকা যে এলাকা জয়লাভ করছে সে এলাকা মানুষ থাকতে ভয় পাবে, এই যে সে বাসবের ত্রাস। রাবণী কেন বলছে? সে তো রাবণের পুত্র। এরপর হচ্ছে বীরেন্দ্র বলি কেন বলছে? বীরন্তে বাহুবলী নাম শুনছো না? অর্থাৎ তাকে অনেক বীর বলেছে। ইন্দ্রজিৎ, সে ইন্দ্রকেও জয় করেছে। ধীমান মানে সে বুদ্ধিমান। পরাক্রম দাস, রাবণ আত্মজ, অর্থাৎ রাবণের আত্মজ, রাবণের থেকেই তার জন্ম, এটা বুঝাইছে। তার মানে কবিতার মধ্যে মেঘনাদকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে। এবার আসো বিভীষণকে কি কি বলা হয়েছে। বিভীষণকে বলা হয়েছে সেই হচ্ছে স্বজাতি বিদ্বেষী। সে নিজে জাতির সাথে বেমানি করছে, সে বিশ্বাসঘাতক, সে আত্মকেন্দ্রিক, তবে সে ধার্মিক। অর্থাৎ সে মনে করছে আমার ধর্ম অনুযায়ী ধর্ম রক্ষা করতে গেলেই আমাকে কি করতে হবে? আমার ভাই ভাতিজাদেরকেই ধরায় দিতে হবে। এরপরে সে হচ্ছে দেশদ্রোহী। উপাধি, সে নিকষার পুত্র, রাবণ অনুজ অর্থাৎ রাবণের ছোট ভাই, রাবণের সহদর। সহদর অনুজ মানে কি? অনুজ মানে পরে জন্মে যে, আর এই সহদর মানে হচ্ছে একই উদরে জন্ম যাদের। তারপর হচ্ছে মেঘনাদের চাচা, তাপিত ব্যাকি অর্থ, রথী মহারথী। রথী মহারথী মানে সে অনেক যোদ্ধা, সে নিজেও যুদ্ধ করে। এরপর হচ্ছে রক্ষরথী, এই রাক্ষসপুরীর, লঙ্কাপুরীর রক্ষমণি, রক্ষবর, এ একই জিনিস, অর্থাৎ লঙ্কাপুরীর বা রাক্ষসপুরীর একজন যোদ্ধা, একজন অন্যতম কুশীলব। অথচ সে কি করছে? সে রাক্ষসপুরীটাকেই ইয়াদের হাতে তুলে দিয়েছে। তারপর ধনপদগামী, বীর কেশরী। আচ্ছা, তাকে এইগুলো বলে বলা হয়েছে। আর যদি তার চরিত্র বিশ্লেষণ করে একটু দেখি, দেখো আসল ঘটনা হইতেছে মেঘনাদের পরিচয় তো বললামই। সে হচ্ছে কি রাবণের পুত্র, মৃত্যুর আগ পর্যন্ত বাবার দায়িত্বে ছিল। বাবা মারা যাওয়ার আগেও মেঘনাদকে দায়িত্ব দিয়ে যায়। চাচা ভণ্ডলোক ছিল, এখন এই কবিতালোকে ভণ্ডই বলতে পারো। এটা মেঘনাদের বাকি অংশগুলো পড়লে ঘটনাটা ভিন্ন মনে হবে। ঠিক আছে, আবার বলছি যে পুরো একদম 99 ডিগ্রি, মানে 360 ডিগ্রি পুরো অন্যরকম মনে হবে, কারণ সেখানে রাম, রাবণ, লক্ষণ, এরা দেবতা, তাদেরকে এখানে চন্ডাল, চামার বলে কথা বলা হইতেছে। কিছুই মিলবে না পরবর্তী অংশে। আচ্ছা যাক, এখানে দেখো মেঘনাদকে নেতিবাচক, সে ধর্ম এবং নৈতিকতা প্রশ্নে সমালোচিত, অর্থাৎ তারা অত্যাচারী, রাবণরা অত্যাচারী, সীতাকে উঠায় নিয়ে আসছে, তারা খারাপ, এটার সাথে কোনো আপোষ নাই, উপস্থাপন নাই। কিন্তু কবিতায় তাকে দেশপ্রেমী ও বীর যোদ্ধা রূপে কি করেছে? উপস্থাপন করেছে। আর বিভীষণকে উল্টা, সে আসলে ভালো কাজ করছে কিন্তু কবিতা তাকে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করেছে। এখন প্রশ্ন, তোমরা পরীক্ষা কিভাবে লিখবা? পরীক্ষা তোমরা কবিতা যে পাইছো সেটাই লিখবা, তোমাদের অন্য কিছু বোঝার দরকার নেই। তারপর আসো লক্ষণের চরিত্র। লক্ষণকে যদি তাকাও, লক্ষণও কি? সে হচ্ছে রাবণের অপহরণের বিরুদ্ধে নামের ন্যায়সঙ্গত যুদ্ধে অংশগ্রহণ করে। রাবণের লক্ষণের দিক থেকে লক্ষণ কি করতেছে? আমি ভালো কাজই করতেছি, যে আমার ভাবির উঠাই নিয়ে গেছে, আমি এটা কি প্রতিহত করব না? হ্যাঁ, আর কিছু না হোক, ভাবি। এরপর হচ্ছে ভ্রাতা, রামের পক্ষাবলম্বন, মেঘনাদের বিরুদ্ধে অবস্থান। কবিতা তাকে কূটকৌশলী, হন্তারক বলা হয়েছে, সে হত্যাকারী। সে মেঘনাদকে সুযোগ পেয়ে হত্যা করে দিছে, এবং কূটকৌশল, এটা তিনি ভালো কৌশল অবলম্বন করেনি, বীরের মতন কাজ করেনি। ওকে, তাকে রামানুজ বলা হয়েছে, রামের ছোট ভাই অনুজ বলা হয়েছে, এবং বলা হয়েছে সৌমিত্রী, মানে কি? সৌমিত্রীর পুত্র, মানে সৌমিত্রীর পুত্র বলা হয়েছে। তাকে মেঘনাদকে যে যে ধিক্কার গুলো দেওয়া হয়েছে সেটা কি কি? মেঘনাদকে বলা হয়েছে চন্ডাল, বলা, চন্ডাল মানে কি? চামার বা চারাল। বলা হয়েছে তস্কর, তস্কর মানে চোর। বলা হয়েছে ক্ষুদ্রমতি নর, অর্থাৎ ও ছোট্ট মানসিকতার মানুষ। ওকে বলা হয়েছে সুর, এটাও কি খারাপ। এরপরে বলা হয়েছে বনবাসী, অর্থাৎ জঙ্গলি। এরপরে বলা হয়েছে দুর্বল মানব, ও সবল বা সুঠম বা সুপুরুষ হলে কখনোই পারত না অস্ত্র ছাড়া কাউকে হত্যা করতে।
দেরি বলতে হ্যাঁ, আজকে আমাদের অনেক রকমের দেরি হয়ে গেছে। একবার লাইভ নেটওয়ার্ক চলে গেছে, একবার কারেন্ট চলে গেছে। এরপর আসে হচ্ছে নরাধম, দুরাচার দৈত্য, আর একটা হচ্ছে কীট। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এই এই যে নোট যে তৈরি করছি, নোটের সাথে নোটের তৈরি করা গল্পগুলো থাকুক, তাই না? কারণ তোমাদের কারেন্ট চলে যাওয়াতে আমি এক ধরনের খুশি হয়েছি, আবার এক ধরনের বেজার হয়েছি। মানে খুশিটা কেন, মনে করো ঘরে লোক থাকে, ঘরে কেউ নাই, এই জন্য সকালেও খাওয়া হয় নাই, তারপরে দুপুরবেলাও হয় নাই। এই যে কাজ করতেছে, এটা অবশ্য তোমাদের এখানে বসছি, সকাল থেকে বসছি না, এটা বসছি হচ্ছে দুপুরের পরে, 2টার পর থেকে বসছি। সেই বসার মধ্যে কিন্তু একবার উঠিও নাই, একদম টানা কাজ করতে হয়েছে। তো ওই জন্য নিজের ছিল তোমাদের ক্লাস শেষ করেই তারপরে অবশ্য খাওয়া দাওয়াটা করবো। মানে বাসার খাওয়ার সিস্টেম নেই, বাইরে যেতে হবে এক জায়গায়, সেখানে খাওয়া দাওয়া করবো। তো সেটা করতে গিয়ে দেখলাম কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ার একটা মনে হচ্ছে কি সুন্দর একটা ক্লাস হচ্ছিল, এটা হয়ে গেল, আবার মনে হয় না ভালোই তো হইলো, ইয়াটা আগায় আসলো। তো আচ্ছা, যাই হোক, শেষ ক্লাস শেষ করেই তাহলে আমাদের বাকি কাজগুলো করব, কারণ ক্লাসটা তো দীর্ঘমেয়াদে থাকবে, সবার জন্য থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই সবার চরিত্র সম্পর্কে জানতে পারলাম। এরপর হচ্ছে রাবণ আর রাম সম্পর্কে আরো টুকটাক তোমরা জানতে পেরেছো, যে রাবণ সে দাম্ভিক এবং অত্যাচারী, কিন্তু সে মহাবীর, পরাক্রমশালী, ধর্মজ্ঞানী এবং দৃঢ় ব্যক্তিত্বের। আর রাম, রাম হচ্ছে এই রাবণের বড় ভাই, ওকে, এবং দেবতাদের প্রধান। ঠিক আছে, আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাব। সাহিত্য যে ব্যাকরণ, এটা আসলে পড়ার কিছু না, এটা তোমরা নিজেরা যখন ইচ্ছা, যারা একটু ভালো অবস্থান করতে চাও তারা পড়বা। শুরু করো। এটা তো উত্তর দেওয়া আছে না? আচ্ছা, আমরা উত্তর যেটাতে নাই প্র্যাকটিস শিট, সেটাতে চলে যাই। তোমরা কখনো উত্তর সারা দেখলে কিন্তু কনফিউশন ফিল করো না, তোমরা এটাকে ইয়াও মনে করো, কি বলে এটাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যারা কোর্সে ভর্তি হয়েছে, মানে কোর্স নিয়েছো, তারা কিন্তু আরেকটা জিনিসও ফ্রি পাবা, সেটা হচ্ছে পিডিএফ ফোল্ডারটা। যদিও কোর্সে পিডিএফ আছে, তারপরে পিডিএফ শুধুমাত্র ক্লাসে পিডিএফ, এছাড়া আরো যা পিডিএফ গুলো সেগুলো পেয়ে যাবা। অনেকেই আসো, তারা আমাকে নক দিও, আবার মনে করাই দিও, আমি তোমাদের পিডিএফটার মধ্যেও অ্যাক্সেস দিব। বা ঠিক আছে, পিডিএফ এর অ্যাক্সেসটা একটু কদিন পরেই চাও, সামনের সপ্তাহে চাও, এখন চাইও না। যারা ভর্তি তারাও ওকে, কারণ এটা পিডিএফ গুলো আপলোড দিয়ে দিতে পিডিএফ এর ফাইলটা কমপ্লিট হোক। ওকে, আমরা 27 ফাইলে গেলাম, তোমাদের এই সবকিছু পাবা হচ্ছে এই যে ফার্স্ট পেপারে গেলাম। এখন দেখো যাব হচ্ছে কোথায়, এই বিভীষণের মেঘনাদ, এই যে এতক্ষণ পড়তেছিলাম পিডিএফ নোট, এখন পড়বো প্র্যাকটিস শিট। তোমরা এরকম ভাবে গুছিয়ে অনেক প্ল্যাটফর্মে পেয়েছো, তারপরেও এই লোকাল প্ল্যাটফর্ম হিসেবে এরকম ইয়া দিয়ে, ওয়েবসাইট দিয়ে এটাই প্রথম। কারণ তোমরা আদৌ অনেক জায়গায় দেখেছি, ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদেরকে পড়াতাম, পিডিএফ কই, নোট কই, এলোমেলো হইতো। এখানে আসলে সেই সুযোগটা নাই, একটা ক্লাস হবে আর পিডিএফ গুলো আপলোড হয়ে থাকবে। ওকে, উত্তর করা শুরু করো। বিভীষণের মেঘনাদ, তো এই টপিকটা বিগত 4 বছর কিন্তু প্রশ্নে আসে নাই, সেই 2019 সাল থেকে। ঠিক আছে, সেই জন্য কি হবে, হ্যাঁ, প্রশ্নের উত্তর শুরু করো। বিশ্ববিদ্যালয় আসলো কেন? শুরু করো। পাঠ পরিচিতি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশটুকু মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ হতে সংকলিত? কোন স্বর্গ হতে সংকলিত? একের উত্তর দাও। হ্যাঁ, রবিউল ইসলাম নিলয়, তুমি তো 27 ব্যাচ, তুমি তো ক্লাস করো, হ্যাঁ, এখনই এগিয়ে থাইকো। অর্পিতা দত্ত বলেছ 3, হ্যাঁ, ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, একটু বলি, মেঘনাদ বধ কাব্যে মোট মানে খণ্ড আছে 9টা, মানে মোট স্বর্গ। ঠিক আছে, স্বর্গ মানে হচ্ছে এরকম পার্ট পার্ট, হ্যাঁ, এরকম মোট পার্ট আছে 9টা। কয়টা? 9টা। কিন্তু আমরা যে লাইনটা পড়লাম, যে স্বর্গটা পড়লাম মেঘনাদ বধ কাব্যের, এইটা হচ্ছে ষষ্ঠ স্বর্গ। মেঘনাদ বধ কাব্য অনেক বড় একটা মহাকাব্য, একটা বড় কবিতা না, মহাকাব্য। মহাকাব্য বুঝো, অর্থাৎ আস্ত একটা বই, পুরোটা কবিতা আকারে লেখা। বাংলা সাহিত্যের মহাকাব্য আছে মোট মাত্র 4টা, এই 4টার মধ্যে 2টাই লেখছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে লেখা? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত, অমিতাক্ষর না, অনেক অমিতাক্ষর বলতে পারো, কারণ তোমরা ছোটকাল থেকে মাইকেল মধুসূদন বলতে অমিতাক্ষর বলে আসছো। স্বরামাত্রিক বলে কোনো ছন্দই নেই, হয় মাত্রাবৃত্ত কিংবা
স্বরবৃত্ত। আচ্ছা, এই কবিতা তো মাত্রাবৃত্ত না স্বরবৃত্ত না। আচ্ছা আচ্ছা, না এটার মধ্যে অমিতাক্ষরও না, তবে এটা হবে এই অক্ষরবৃত্ত। ঠিক আছে, দেখো সিলেট বোর্ড 2017-তে 4টা অপশন দিছে, 4টা অপশনই ভুল। তাইলে 2-এর উত্তর কি হবে? অক্ষরবৃত্ত। দেখো আমরা, আচ্ছা ঠিক আছে, প্রয়োজন আমরা নোটের কাছে যাই, নোট থেকে দেখি। এই দেখো অক্ষরবৃত্তের ছন্দে রচিত, এটা অমিল প্রবাহ জ্যোতিষ স্বাধীন। ঠিক আছে, অর্থাৎ জ্যোতি চিহ্নের স্বাধীনতা দিয়ে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তার মানে এখানে একটা অপশন এখানে নাই, 2-এর গ দিয়েছো। তা শুধু এই কবিতাটি আমার পড়াই হয়নি। আচ্ছা আচ্ছা, পড়া না হইলেও একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, যতটুকু পড়ছো তাই সেই অনুযায়ী। এরপরে আসো, জিতেন্দ্র কিসের গর্জন, এখন আলোচনা তো করেছি। বা এই যে পড়া হয়নি, আমি এমসিকিউ যে পড়বো, এটা দিয়েও দেখো তোমার পড়া হয়ে যাবে। তুমি যখন পরে আবার পড়বা, তখন অন্তত সেই পড়া একটু ইজি লাগবে। এখন যদি মনে পড়ি নাই, তাই এটা পড়ে সময় নষ্ট করবো কেন, তোমার বরং উল্টা লাগবে। বিষয়টা থাকে না, আগে তুমি প্র্যাকটিসটা করে তুমি বুঝে ফেলো কোন শব্দ কি, কোন জায়গাতে কি প্রশ্নগুলো আসে। আর তুমি যদি না, যেহেতু পড়ো নাই, এখন পড়লে তোমার দেখবে যে একটু ভালো লাগবে বেশি, না আমার এটা জানতে হবে। আচ্ছা, জিতেন্দ্র কিসের গর্জন? জিতেন্দ্র আসলে হচ্ছে মেঘের গর্জন। বলে জিমুতেন্দ্র কপি। হ্যাঁ 4-এর, আচ্ছা 4 দিয়ে ফেলছো। ইস্তাপিলা, এখানে সাপিলা হয়ে গেছে। ইস্তাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। এখানে বিধু শব্দের অর্থটি কি? বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। ঠিক আছে, বিধু মানে চাঁদ, বিধু, তারপরে হচ্ছে শশী, এই শব্দগুলোর অর্থ হচ্ছে চাঁদ। এরপরে মূল কবিতা আসো। হায় তাত, উচিত কি তব এই কাজ, মেঘনাদের এই উক্তির মধ্যে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? আচ্ছা, তোমাদের আজ কিন্তু খুব বেশি পড়তে হবে না, এখানে এমসিকিউ আছে মাত্র 25টা। ঠিক আছে, সুতরাং এই 25টা পড়লেই তোমার এটা প্র্যাকটিস হয়ে যাবে। কারণ এটা বিগত সালগুলোতে, এটার জন্য আমরা প্রশ্ন রাখছি, অ্যাডমিশনের প্রশ্নগুলো অনেক রাখছি, কারণ এই প্রশ্ন বিগত সালের প্রশ্ন তেমন হয় নাই। কারণ এখান থেকে প্রশ্ন আসছে আজ থেকে প্রায় 5 বছর আগে, 2019 সালে। এরপরে আর কোনো ভোট কোশ্চেনে এখান থেকে কোনো কোশ্চেন ছিল না সিলেবাসে, তোমাদের প্রথম আসছে। আচ্ছা, হায় তাত, উচিত কি তব এ কাজ, মেঘনাদের এই উক্তির মধ্যে দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? মাতৃভূমির জন্য যুদ্ধ না করা, ভাতুষপুত্রকে হত্যায় সহায়তা করা, মাতৃআজ্ঞা পালন না করা, লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা। আচ্ছা, সবগুলোই হবে, তবে মূল কথা ছিল ক। অর্থাৎ চাচা আপনি কিভাবে পারলেন শত্রুকে আমাদের যজ্ঞাগারে প্রবেশ করতে, কিন্তু কাহিনী কিন্তু সবটাই, যে আপনার মায়ের আদেশ পালন করেন নাই, যে আপনার মা আদেশ করছিল যে আপনার ভাই বাজাদের কথা শুনে ঠিক থাকতে হবে। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্মদোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা। এর মানে বলতেছে যে উদ্ধৃতিতে নিজ কর্মদোষে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। এই কবিতাটা, এই লাইনটা হচ্ছে বিভীষণ মেঘনাদকে বলছিল, আরে তোমরা তোমাদের নিজেদের কর্মদোষে মজায় ফেলছো, নষ্ট করে ফেলছো কি এই কনক লঙ্কা রাজা। এই যে তোমাদের লঙ্কার যে রাজা রাবণ ছিল আমার ভাই, তোমরা ভাইপুতে মিলা সবাই মিলে কি করছে, এই লঙ্কাটাকে পাপে ডুবাই ফেলছো। তো কোন প্রসঙ্গে বলা হয়েছে? সীতাকে অপহরণ, সূর্প খনার নাককর্ত, রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রামের বনবাস যাত্রা। এই যে সীতাকে অপহরণ, কারণ আসলে সীতাকে অপহরণ করেছিল, সেই অপহরণটা খুব বিশ্রীভাবে করেছিল, যেটা আসলে অনেক বড় একটা পাপাচার ছিল। ঠিক আছে, তো এই জিনিসটার জন্যই বলছে যে তোমরা অনেক বড় পাপ করেছো, যে সীতাকে অপহরণ করেছো। এরপর আসো, পরীকে ভূতলে শশী খান গলাগড়ি ধুলায়। বলতেছে পরী কি শশী, এখানে এটা কবিতার একটা লাইন। কবিতার মধ্যে মেঘনাথ চাচাকে মনে করা দিতেছে, চাচা আপনি কখনো দেখছেন যে চাঁদ ও তো আকাশে থাকে, ও কি কখনো ভূতলে মানে মাটিতে কি করে পড়ে গড়াগড়ি খায়? আর চাচা আপনি হচ্ছে লঙ্কাপুরের মানে রক্ষশ্রেষ্ঠ, মানে রাবণের ভাই, আপনার সম্মান মর্যাদা তো আলাদা, সেই আপনি কিনা সে রাবণদের মধ্যে চন্ডালদের কাছে গড়াগড়ি খাচ্ছেন। বুঝছো কেমনে পচাইছে? অনেক করে। তার মানে বাকরিতে প্রকাশ পেয়েছে মতিচ্ছন্ন তাহাজারি আত্মমর্যাদা মত পরিবর্তন। কি হবে 7-এর উত্তর? 7-এর 4 দিয়েছো, 7-এর উত্তর আমার মতো 4। তারপর আমি একটু দেখে নিব
ও আমাদের কিন্তু অ্যাপসও আছে। এই অ্যাপস তুমি প্লে স্টোরে পাবা না, ঠিক আছে? এই যে পিডিএফ নোট টোট যা কিছু বলো সবটা একটা অ্যাপস এর মধ্যে পেয়ে যাবা, কিন্তু এই অ্যাপসটা কিন্তু তুমি ইয়াতে পাবা না, কি বলে, ওয়েবসাইটে, সরি ওয়েবসাইট না, প্লে স্টোরে পাবা না। এই অ্যাপটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাদের অ্যাপের লিংক দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি মানে আত্মমর্যাদাই হবে, দেখো তো। আচ্ছা আমি না উত্তর এখান থেকে দেখাবো না, তোমরা দেখে ফেলবা। হ্যাঁ, আত্মমর্যাদাই। ওকে, যে চাচা আপনার আত্মমর্যাদা কই, যে আপনি চাঁদের মতন মর্যাদা, আপনি যে কি মর্যাদা আপনি সেটাই বুঝেন না। এরপর হচ্ছে ৮, মহাকবি হোমারের হেক্টরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা উক্ত চরিত্রটি কার পরিত্য করে? কার পরিত্য করে? হোমারের হেক্টর যদি দেশপ্রেমিক হয়, আচ্ছা বলো এগুলোর মধ্যে দেশপ্রেমিক কে? স্পষ্ট বাক্য, মেঘনাদ দেশপ্রেমিক আর বিভীষণ হচ্ছে দেশদ্রোহী। মহারথী প্রথা বলতে কোন প্রথার কথা বলা হয়েছে? মহারথী মানে, তুমি মানে আগে মনে রাখো রথী মানে কি। রথ যাত্রা, তোমরা বাহুবলী ছবি দেখছো না, গাড়ি চলে না? হ্যাঁ, এক ধরনের দেখো না গাড়ি চলে, অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য যে গাড়ি, এটা হচ্ছে রথ। অর্থাৎ মহারথী মানে যুদ্ধ, মহাযুদ্ধ। প্রথা মানে যুদ্ধের প্রথা, যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে, যুদ্ধের আগে জানাতে হবে, শত্রুপক্ষকে অস্ত্র নিতে দিতে হবে, শত্রুপক্ষকে প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিতে হবে, যুদ্ধ নির্দিষ্ট টাইমে থামাই দিতে হবে, যুদ্ধ থেমে যাওয়ার পরে আর আক্রমণ করা যাবে না, এরকম অনেক নিয়ম আছে। তো বলা হয়েছে কি, বীরের যুদ্ধরীতি মহাজনী কারবার দানশীল, এই যে বীরের যুদ্ধরীতি, অর্থাৎ এক কথা যুদ্ধ, বীরের যুদ্ধরীতি না, এক কথা যুদ্ধরীতি, যুদ্ধের যে রীতি। ৮-এর ক দিয়েছ, ৯-এর ক দিবা। ১০, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণ অনুজ বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ রাবণের অনুজ ছোট ভাই কে? রাবণের অনুজ হচ্ছে লক্ষণ। এরপর বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ী কে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ী হচ্ছে, বাসব একটা জায়গার নাম, সেই জায়গাটাকে বিজয় করেছে মূলত মেঘনাদ। এই জন্য মেঘনাদকে আরেকটা নামে বলা হইতো, সেটা হচ্ছে বাসব ত্রাস। তাহলে মেঘনাদকে কি কি বলা হইতো? বাসব বিজয়ী, বাসব ত্রাস। তারপর আসো, কার অপর নাম সুমিত্রী? কার অপর নাম সুমিত্রী? আচ্ছা, কার অপর নাম সুমিত্রী বোঝার আগে তুমি বলো কার মায়ের নাম সুমিত্রা? হ্যাঁ, কার মায়ের নাম সুমিত্রা? মেঘনাদ, লক্ষণ, বিভীষণ নাকি রাবণ? রাবণের মায়ের নাম তো নিকষা, তাহলে এটা রাবণ হবে না। মেঘনাদের মার নাম তো আমরা জানতেই পারি না, কারণ মেঘনাদ বাপের নাম জানি রাবণ। এরপরে বিভীষণের মায়ের নাম হতো নিকষা, রাবণের মায়ের নাম নিকষা, বাকি দেখতেছে লক্ষণ, অর্থাৎ লক্ষণের মায়ের নাম হচ্ছে কি সুমিত্রা। কিন্তু আবার এটা বলা যাবে না, লক্ষণের ভাই যেহেতু ছিল রাবণ, সরি রাম, রামের মায়ের নামও মনে হয় সুমিত্রা না। আচ্ছা, মূল বই পড়ানোর ক্লাসটা আপলোড দিয়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওইটা আসলে মোট 5 পর্বে করেছি, মাঝখানে একটা পর্ব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই পর্বটা অনেক বড় হয়ে গেছে, ওই বড় হয়ে যাওয়ার কারণে ওটা এডিট করা যাইতেছে না, এই জন্য আটকে আছে। বাকি সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা আসলে আপলোড করে দিব। ঠিক আছে, তাহলে 13-র উত্তর দিয়েছো তোমরা। 12 বন্ধ গেছো স্যার, রাবণের ভাই। ওকে, এখানে কি প্রশ্ন করেছিলা? লক্ষণ, বৌদ্ধজন্মের হাবিব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, পরীক্ষা কেমন দিছো? ভাই বলছে 10-এ। আচ্ছা, রাবণের ভাই বলছে 10-এ, এটা কি বললা? কবিতা রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণ অনুজ বলতে বোঝানো হয়েছে রাবণ, ও সরি সরি, ও আচ্ছা আমি ভুল করছি না, হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ এটা হবে রাবণ অনুজ বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। ওকে, হ্যাঁ আমি বলছি রামানুজ। ওকে, রামানুজ হচ্ছে রামের ছোট ভাই লক্ষণ, এখানে রাবণ অনুজ বলছে, সুতরাং বিভীষণকে বলছে। আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? তোমার ভালো হওয়ারই কথা, তোমার প্রিপারেশন খারাপ না, প্রিপারেশন ভালো। তারপর আসো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা বাস্য বিজয়ী কে? বাকি সামনেগুলো পরীক্ষা প্রিপারেশন ভালোই নাও, দিয়ে থাকো। পরীক্ষার পরে কি করবা সেটা জানাইও না, পরীক্ষার পরে ইয়া করবা, কি বলা যায়, অ্যাডমিশনের জন্য একদম ফুল দাম প্রিপারেশন নিবা, তোমাদের ওই এলাকারই হোক, ঢাকায় আসার প্রয়োজন নাই, যে এলাকায় যা থাকো ওই এলাকা থেকেই
কোনো একটি ভালো কোনো সেন্টারে, অনলাইন হোক অফলাইন হোক, সব জায়গায় প্রিপারেশন নিবা। অ্যাডমিশনের ব্যাপারে একটু বলি, তোমাদের অনলাইনে অফলাইনে প্রিপারেশন দরকার এই জন্য, তাহলে একটা পরিবেশ পাওয়া যায়। কিন্তু অফলাইনে যতই বলো না কেন, অনলাইনের মতো সার্ভিসটা তারা দিতে পারে না, কারণ তারা ক্লাস দিবে 10টা 5টা, কারণ যে যেতে হবে আসতে হবে, রুম ছোট, তারা প্রতিটা টপিক ধরে ধরে ক্লাস দিবেই না। তো প্রতিটা টপিক ধরে ধরে ক্লাস তুমি পাবা হচ্ছে অনলাইনে। তো এই জন্য অনলাইন আর অফলাইন দুইটা মিলে দুইটা জায়গায় ভর্তি হয়ে যাবা। এরপর আসো, আর কার অপর নাম সৌমিত্রী। কার অপর নাম সৌমিত্রী? এটা তো শেষ না, এই পাশ গেছি হচ্ছে, এই তো আর বেশি না, আর কয়েকটা আছে। বিভীষণের প্রতি মেঘনাদ চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে? বিভীষণের প্রতি মেঘনাদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে? হে পিতব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে, অর্থাৎ হে চাচা, আপনার বাক্যে মানে আপনার কথা শুনে। স্যার অফলাইনে ফোকাস রাজশাহীতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ফোকাস ভালো, সিলেবাসে ছিল না, তবে হ্যাঁ, তবে এটা পড়তে হবে অ্যাডমিশনের জন্য, তোমাদের ফুল সিলেবাসে আসবে, প্রত্যেক বছরই ফুল সিলেবাস থেকে একটা সমস্যা করিয়ে দেয়। ওকে, না ফোকাস হতে পারলে ভালো, ফোকাসও সার্ভিস খুব ভালো দেয়। আর অনলাইনেও কোনো একটি, যেমন ধরো স্কুল অফ এক্সেলেন্স, তারপরে এরকম কোন একটাতে, যে কোনো একটাতে বা পড়ো, বা কোন একটাতে অনলাইনেও ভর্তি হয়ে যাও। বা আমি কেন বললাম যে স্যার অফলাইনে পড়ছি, তাহলে তো আর অনলাইনে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই না, এটা তুমি যখন শুরু করো তখন টের পাবা যে অফলাইনে ভর্তি হবা যাওয়া আসার জন্য, ওইখানে পরিবেশ পাওয়ার জন্য, মডেল টেস্টটা দেওয়ার জন্য, সবার মধ্যে প্রিপারেশন কেমন সেটা বোঝার জন্য, তুমি তোমার অবস্থান কেমন, নিজেকে অনেক ভালো মনে করতেছো গেলে বুঝবা না খারাপ, কিন্তু নিজেকে অনেক দুর্বল মনে করছো গেলে বুঝবা না তুমি তো আসলে ভালো, এই পরিবেশটা পাওয়ার জন্য। কিন্তু পড়া তোমাকে অনলাইনেই করতে হবে। বিভীষণের প্রতি মেঘনাদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে? আছে, ফোকাস সব জায়গায় আছে। তাহলে 14 উত্তর হবে ক হইতে একই মহারথী প্রথা, নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা, গতি যার নিঃস্ব নিঃস্বে দুর্মতি। আসলে এখানে খ আর গ হওয়ার কোনো কারণ নাই, হলে এই দুইটা হতে পারে, ঠিক আছে। তবে এর মধ্যে আমার মনে হয় এটাই হবে, কই হবে, যে হে চাচা, আপনার বাক্যে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। তাহলে মরে যেতে মন চাইলে বুঝতে পারতেছে কোনটা হবে। না না, ইয়াটাই অনলাইনে ভর্তি হওয়ার জন্য ফোন বা ডিভাইস দিয়ে করবে এরকম না। তোমরা একটা জিনিস ভালো করে বুঝে রাখো, এটা সত্যি কথাই, যে আসলে অনলাইনে পড়তে গেলে বা মোবাইল বা ডিভাইস রাখলে এই ক্ষতিটা হয়। তো এই জন্য তোমরা আবার এখন দেখো দিনকে দিন যে পড়াটা, যত বলো একটা অনলাইনের একটা ক্লাস অফলাইনের 10টা ক্লাসের থেকে বেশি, ঠিক আছে। এটার যে পড়তে পারা বা সেটা যে সেগমেন্ট, এগুলো অনেক উপকারী। কিন্তু এখন তাহলে আবার তুমি যে মোবাইল হাতে নাও, তাহলে ক্ষতিরও হবে। এই দুইটাকে সমন্বয় কিভাবে করবা, সেটা হচ্ছে ট্যাব কিংবা কম্পিউটার বা পিসি দিয়ে হচ্ছে পড়াশোনা করবা। তোমার পিসিটা রাখবা পড়াশোনা করার জন্য, যে আমি ওপেন করব ক্লাস করব, মোবাইল তাহলে ধরা লাগলো না, ঠিক আছে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তুমি চাও আর না চাও দেখবা যে কদিন পর তুমি মোবাইল ধরছোই, ওই ফোকাস থেকে দেখবে একটা ক্লাস, যে আমরা এখানে অনলাইনে একটু নিচ্ছি 2 ঘন্টা নিয়ে শেষ করছি, তোমরা বাকি ক্লাসটা অনলাইনে গিয়ে বাসায় দেখে নিও। ওই যে বলবে অনলাইনে, তখন তুমি দেখবে আইসা মোবাইল তোমার ধরতেই হচ্ছে। হ্যাঁ, মহামন্ত্র বলে যথা, নম্র শির ফণি, মলিন বদন লাজে, উত্তরিলা রথি। বলতেছে এইখানে রথি কে? আচ্ছা, আগে বলি তাহলে ঘটনাটা কি। এটা হইতেছে মেঘনাদ বিভীষণকে বলছিল, মেঘনাদ বিভীষণকে অনেকক্ষণ গালাগালি করার পরে, অনেকক্ষণ কথা শোনানোর পরে বিভীষণের লজ্জায় মুখটা, বদন বা মুখটা মলিন হয়ে যায়। বলতেছে মহামন্ত্র বলে, অর্থাৎ সাপের সামনে যেরকম মন্ত্র উচ্চারণ করলে সাপের যে ফণি, ফণি মানে হচ্ছে সাপ, সাপের যেরকম শিরকে নম্র করে দেয়, এই কথাটাই বলা হয়েছে এখানে। রথি বলতে বোঝানো হয়েছে তাকে। মহামন্ত্র বলে যথা, নম্র শির ফণি, মলিন বদন লাজে, উত্তরীরা রথি। এখানে রথিকে, এখানে রথি হচ্ছে কে? রাম লক্ষণ মেঘনাদ বিভীষণ। আচ্ছা, এটা হচ্ছে বিভীষণ। উত্তরের রথি অর্থাৎ এত মুখ লজ্জা করে মলিনটাকে মাথাটা নামিয়ে কি করেছে? উত্তর দিয়েছে রাবণ।
16 মেঘনাদের মোড়ে যেতে ইচ্ছা করে কেন? পিতার আচরণে বিনা অস্ত্রে যুদ্ধ করা, বিভীষণের কথা শুনে, লক্ষণের কথা শুনে। বলে না, হে পিতব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, হে চাচা আপনার বাক্যে মরে যেতে ইচ্ছা করে। আচ্ছা স্যার, মানবিক এর সব সাবজেক্টের ক্লাস কবে থেকে শুরু করবেন? সব সাবজেক্টের ক্লাসগুলো শুরু করতে করতে আমাদের একটু অনেকগুলো সময়ই লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এই যে বাংলা শুরু করলাম, অর্থনীতি চলতেছে, এরপরে হচ্ছে ইসলাম ইতিহাস আসবে, তারপর আস্তে আস্তে, এটা আমি এখন বলতে পারতেছি না, তোমাদের টেস্ট পরীক্ষার আগেই ইনশাল্লাহ সবগুলো কোর্স নিয়ে আসবো, এটা বলতে পারি। তাছাড়াও আমি হয়ে গেছে খুব একা, সবার সাপোর্ট পাচ্ছি না, দেখা গেছে ঘুরে ফিরে আমারই সবগুলো ক্লাস নেওয়া লাগতেছে, এখন আমারই নোটগুলো বানাইতে হইতেছে, আমি একটা করতে গেলে একটা করা হচ্ছে না, ঠিক আছে? এই জন্যই তোমাদের এই জন্য অনেক সাপোর্ট দরকার, যাতে কাল ভাই আমি প্রথম পত্রের 5, 6, 7, 8 অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্নের ক্লাস চাই, সামনের মাসে প্রি টেস্ট পরীক্ষা। প্রথম পত্রের 5, 6 অধ্যায়, এটা কি অর্থনীতি কথা বলতেছো? ও আচ্ছা, ঠিক আছে, অর্থনীতি ক্লাসে প্রশ্ন করে, এটা বুধবার দিন, বুধ আর বৃহস্পতি অর্থনীতি ক্লাস হবে। এবার দেখো, বিবেচনের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর বলা হয়েছে কাকে? তস্কর বলা হয়েছে কাকে? এই যে লক্ষণকে, যে লক্ষণ হচ্ছে চোর, লক্ষণ হচ্ছে তস্কর। তারপরে আসো, নির্গুণ স্বজন শ্রেয়, স্বজন বলতে বিবেচনাবতী মেঘনাদ কবিতায় বোঝানো হয়েছে। দেখো, নির্গুণ স্বজন মানে, স্বজন মানে কি? স্বজন মানে হচ্ছে আত্মীয়। নির্গুণ স্বজন, স্বজন বলতে বিবেচনাবতী মেঘনাদ বোঝানো হয়েছে, হ্যাঁ, এই যে লঙ্কাবাসীকে, অর্থাৎ লঙ্কার বাসিন্দারা হচ্ছে আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনি তাদেরকে রেখে নির্গুণ স্বজন। এই কবিতার এই লাইনটা কোত্থেকে বলা হয়েছে, কেন বলে সেটা একটু বলি। এই লাইনটা বলা হয়েছিল, মেঘনাদ বিভীষণকে বলতেছিল, চাচা আপনি যে ধর্মের কাহিনী শোনাচ্ছেন, যে আপনি ধর্ম অনুযায়ী আমাদের থেকে সরে গেছেন, আপনি কোন ধর্মে পেয়েছেন? অথচ ধর্মে তো আছে, আমার আত্মীয় যদি নির্গুণ হয়, তা আমার আত্মীয় কোনো গুণ যদি নাও থাকে, তাও আমার আত্মীয় শ্রেষ্ঠ অন্য যে কারো কাছ থেকে, ঠিক আছে? ও কবে নিব? এই তো বুধ বৃহস্পতিবার, এটা তো জানো মানবিজ্ঞানের পেজে প্রতি বুধ আর বৃহস্পতিবার দিন অর্থনীতির ফ্রি একটা কোর্স শুরু হয়েছে। তাহলে লঙ্কাবাসী, বিবেচনার প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? মেঘনাদের প্রতি বিবেচনার প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলতে কাকে সম্বোধন করা হয়েছে? ধীমান বলে সম্বোধন করা হয়েছে কাকে? এই যে মেঘনাথ, এখানে দুইটা একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এটা হবে মেঘনাথকে ধীমান বলা হয়েছে। 20 আরেকটা বলি, তুমি যেগুলো অধ্যায় শেষ করতে সেগুলো এইভাবে করে শেষ করতে পারবো না, কারণ আমরা প্রতি সপ্তাহে একটা করে অধ্যায় শেষ করতেছি, ঠিক আছে? তাহলে প্রথম সপ্তাহে প্রথম অধ্যায় শেষ হয়েছে, সামনের সপ্তাহে মানে এই সপ্তাহে বুধবার দিন আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শেষ করব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী হচ্ছে কে বলো? লক্ষণ, মেঘনাদ, কুম্ভকর্ণ, বিভীষণ। কে রক্ষরথী হচ্ছে? হ্যাঁ, এটা হইতেছে এই বিভীষণ। বিভীষণকে আমরা যে ক্লাসে শুরুতে দেখিয়েছিলাম, বিভীষণকে কি কি বলা হয়েছে? বিভীষণকে রক্ষরথী, রক্ষমণি, রক্ষবর, রক্ষশ্রেষ্ঠ, এরকম অনেকগুলো কথাই বলা হয়েছে। তাহলে বিভীষণ। আচ্ছা, দরকার আমরা আবার একটু দেখি নোটের মধ্যে থেকে। এই দেখো, যার আগে দেখো না, এই যে আমাদের নোটের মধ্যে এইভাবে সুন্দর করে চিত্রভিত্তিক দেওয়া হয়েছে। দেখো, বিভীষণকে কি কি বলা হয়েছে? রাবণানুজ, রাবণের সহোদর, এই রক্ষরথী, মহারথী, রথী, রক্ষমণি, রক্ষবর। তার মানে আমরা উত্তরটা পেলাম, এটা বিভীষণকে বলা হয়েছিল। তারপর আসে 21, আর আছে 5টা প্রশ্ন, শেষ করে ফেলো। নিকম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ যে দেবতার পূজারত অবস্থায় ছিলেন, কোন দেবতার? এটা পারব্য কেউ? এটা 21-এর কবিতার মধ্যে এটা সরাসরি ইঙ্গিত নাই, এটা আলাদা করে জানতে হয়। এটা হইতেছে অগ্নিদেবদের, ঠিক আছে? তারা সাধারণত অগ্নিদেবের তারই পূজা করতো। নিকুম্বলায় স্যার কোর্স ফ্রি শুরু হলে সেখানে তো মূল বই পড়ানো হয় না, শুধু এমসিকিউ পড়ালে কিভাবে বুঝবো? এইচএসসি 27। ও আসলে আমরা মূলত এটা 26-এর জন্য শুরু করছি, 26-এর টেস্ট পরীক্ষার জন্য। 27-দের জন্য
এই যতটুকু আছে সেইটুকু উপকার হবে। তোমরা আস্তে আস্তে তোমাদের জন্য, তোমরা তো অনেকে এরকম সিএস স্টুডেন্ট ভালো পড়তে চাও, তাদেরকে হয়তো আমরা কোর্সে একটু করে আলাদা করে ঢুকাই দিব না, কিন্তু মূলত 26দের জন্যই করা। 25টা এখান থেকে যতটুকু যা কিছু পায়, ফ্রিটি পায় সেইটা। কারণ তোমরা কোর্সে ইনক্লুড করতে করতে আমার কন্টেন্ট সব গুছানো হয়ে যাবে। কন্টেন্ট যখন গুছানো হয়ে যাবে তখন কিন্তু এগুলো আর ফ্রি দিব না। সুতরাং ফ্রি ফ্রি যতগুলো যা পারো সবগুলো করতে থাকো। তারপরে আসো, স্বচক্ষে স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসে নিজেকে দাস বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল? বিনয়, বংশগৌরব, অহমিকা, হীনমন্যতা। এই যে বিনয়, অর্থাৎ মেঘনাদ নিজেকে বলে, আমি তো চাচা, আমি তো আপনার দাস, আপনি আমাকে একটু বলেন যে আপনি এরকম ছোট লোকি কাজ কিভাবে করলেন। হ্যাঁ, ফারার উত্তর সঠিক হয়েছে, বিনয়। আচ্ছা, জিম মিম, জিম মিম ক্লাসে নাই। তারপরে আসো 23, উদ্ধৃত কবিতাংশটি। আচ্ছা, আবার নিলয় একটু বলে রাখি, আমাদের যে বেসিক ক্লাসগুলোই একটু আপলোড দিব। আমার যে এডিটর, তারপরে হইতেছে কি বলা যায় এটাকে, এই টাইপিস্ট কেউই নাই, ঠিক আছে? তো আমি তারপরে তোমাদের কিছু ক্লাস মনে পেয়েছো সেটা ইউটিউবে, সেইগুলো আমি বাইরের থেকে একজন ইউটিউব বানিয়ে এডিটর ধার করে তারপরে কাজ করতেছি। তোমরা যদি কেউ এডিটরের জন্য কাজ করতে চাও বা এই হিসেবে কাজ করতে চাও সেটা আমরা জানাইও। তারপরে হচ্ছে উদ্ধৃত কবিতাংশটি বিভীষণের প্রতি, কবিতাংশটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রকে ইঙ্গিত করে? উদ্দীপকটা পড়ি। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এইটা কোন চরিত্রকে ইঙ্গিত করে? আচ্ছা, এখন দেখো এইটা তো দুইজন ইঙ্গিত করে, কারণ স্বদেশের তরে উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। তো আসলে এটা ইঙ্গিতটা ইয়াকে বিভীষণকে বেশি করতেছে, কিন্তু এটা তো দেশপ্রেম করলে লক্ষ্য মেঘনাদ হয়, দেশদ্রোহী হইলে হয়ে যাবে বিভীষণ। তো যাই হোক, পশু বলছে যে না যার মন নাই তার কথা বলছে, তাহলে বিভীষণই হবে। এরপর উদ্দীপকটি পড়ো, 26 নম্বর। আচ্ছা, প্রশ্ন তো দেই। জীবন যাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎ সঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। উদ্দীপকের ইকবাল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের সাথে তুলনীয়? তাহলে উদ্দীপকের ইকবাল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের সাথে তুলনা করা হয়েছে? যেহেতু আবার দেখো, জীবন যেমন সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও কেবল অসৎ সঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। আচ্ছা, অসৎ সঙ্গের কারণে, এখন এটা ওই যে অসৎ সঙ্গ বেছে নিয়েছে, তাহলে তো ওই যে বিভীষণই হবে, কারণ বিভীষণে কি করছে, অসৎ সঙ্গ বেছে নিয়েছিল, মানে কবিতার অনুযায়ী হচ্ছে লক্ষণ অসৎ সঙ্গ। হ্যাঁ, 24-3 দিয়েছ। 25, উদ্দীপকটি ভাবগত দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন অংশকে ধারণ করে? যায় কি সে প্রভু পঙ্কিল সলিলে শৈবাল ধামে, নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সইবে কেমনে, নিজ গৃহতাৎ দেখাও তস্করে। আচ্ছা, প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সইবে কেমনে, উদ্দীপকের বিভীষণ মেঘনাদ কবিতা কোন চরিত্রের সাথে তুলনীয়? ঠিক আছে, উদ্দীপক ভাবদিত্য বিভীষণ মেঘনাদ কবিতার কোন অংশকে ধারণ করে? উদ্দীপকটা জীবনের সমস্যা থাকা সত্ত্বেও কেবল, আচ্ছা, অসৎ সঙ্গ, এই সঙ্গ নেওয়াটা ধারণ করে। সঙ্গ না যদি ধারণ করা থাকে তাহলে এটাই হবে, প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধামে। আচ্ছা, আমার মনে হচ্ছে এইখানে হবে হচ্ছে খ। তারপর উত্তরটা আমি দেখে নিই। ও না, ঠিক আছে, লাস্টেরটা, নিজ গৃহতাপ দেখাও তস্করে। স্যার, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। আমি এইচএসসি টেকনিক ইজি এডুকেশন আপনার ক্লাস করে গ্রুপ সাবজেক্ট অনেক ভালো নাম্বার পেয়েছি। আপনি ক্লাস সাবজেক্টগুলো অনেক ভালো, এইচএসসি সাথে একটু তাড়াতাড়ি গ্রুপ সাবজেক্টের ক্লাস নিন। আচ্ছা নীলা, তুমি বলো তো তোমার কি কি সাবজেক্ট আছে? আমি একটা কাজ করব, সামনে একদম ওপেন ঘোষণা দিয়ে দিব, যেই সাবজেক্টের
কেউ মিনিমাম 30 জন স্টুডেন্ট ম্যানেজ করতে পারবে, যে 30 জন স্টুডেন্ট বলবে স্যার আমাদের কোর্স শুরু করে দেন। ঠিক আছে, এরকম 30 জন স্টুডেন্ট মিলে আমরা আমাদের কলেজ প্লাস আরো সবকিছু মিলে এরকম পেয়েছি। কিংবা তোমরা একটা ফর্ম খুলবো, সেই ফর্মে রিকোয়েস্ট জানায় রাখবা, একজন 5 জন, তুমি 5 জন, 3 জন, এরকম করে 30টা রিকোয়েস্ট আসলে বাস সেই কোর্সটা শুরু করে দিব। এছাড়া আমি আসলে আমার কাছে কোনো অপশন নাই এরকম করে যে সবটা একসাথে শুরু করব, সেই সামর্থ্য, শক্তি কিংবা সময় এটা পাইতেছি না। ওকে, তাহলে এই তো কি বললাম, ক্লাস তাহলে এই পর্যন্তই করলাম। তোমাদের যদি এই টপিকের আরো কোনো কোশ্চেন থাকে, তোমরা একটু বইটা একটু ধরো, বইটা একটু হাতাও, বই হাতিয়ে টপিকটা দেখে তারপর প্রশ্ন বলো। আচ্ছা, এই টপিকটার পিডিএফটা আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা যুক্ত আছো তারা এই মুহূর্তে পেয়ে যাবা। আর যারা এই কথা শোনার পর এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা, তারা তো এখন আর পাবা না, কিন্তু এখন ঢুকে থাকো, পরবর্তী যখন নোটটা দিব সেই নোটটি পাওয়ার জন্য। আচ্ছা, গ্রুপে যারা আসো তারা পিডিএফ থেকে আবার ডাউনলোড দিয়ে ফেলো। ঠিক আছে, তবে এই পিডিএফ তো দেখছোই, এটা উত্তর ছাড়াটা, প্রশ্ন, হ্যাঁ উত্তর ছাড়াটা, এটা আরো আপডেট হবে। তোমরা পুরো আপডেটটা হচ্ছে বই আকারে পাবা। আসো না হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত আসো না? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্কটাও আমি এখন আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আমি বলছিলাম 128 জন হয়েছে, সেটা আমি নিজেই অ্যাড করছি। তোমরা কিছু মেম্বার অ্যাড করো। স্যার প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করুন। তুমি ইয়াতে আমার হোয়াটসঅ্যাপে নক দাও তো, আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তোমরা অ্যাড হইতে পারো, আমি একটু দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড হয়ে যাও। লিঙ্ক দিয়ে দিলাম, এটা আগে পরে সবাই পেয়ে যাবা। কারা যদি কেউ পরেও ক্লাস করে থাকো তাহলেও এই লিঙ্ক দিয়ে জয়েন রিকোয়েস্ট পাঠাবা, বা গ্রুপ অটোমেটিক অ্যাড হয়ে যাবা। দেখে তো অ্যাড হও তো। আচ্ছা, ঋতুবর্ণন কবিতার পিডিএফ দিলে ভালো হইতো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি, পিডিএফ, ঠিক আছে, তোমরা আমার থেকে একটা জিনিস চাইছো, আমি তোমাদের একটা জিনিস চাই। এই এই গ্রুপের মেম্বার আছে 128 জন, 150 জন হওয়া মাত্রই ঋতুবর্ণন কবিতার পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, সবাই মিলে 150 জন মেম্বার করো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আশা করি নেই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল বানানের উপর পূর্ণাঙ্গ ক্লাসে। আগামীকাল বানানের প্র্যাকটিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।